ওয়েলকাম স্টুডেন্টস, ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজকের ক্লাস হচ্ছে সারফেস কেমিস্ট্রি ক্লাস 3। দেখো, আগের দিন আমি বলেছিলাম কোলয়েডের যে দুটো ভাগ, একটা দ্রাবক আকর্ষী কোলয়েড, একটা দ্রাবক বিকর্ষী কোলয়েড। দ্রাবক আকর্ষী কোলয়েডে দ্রাবক কণাটাকে ঘিরে দ্রাবক গুলো কিন্তু ঘিরে থাকছে, কারণ আকর্ষী বলে, আকর্ষণ আছে বলে। এগুলো দ্রাবক কণা, তাকে ঘিরে দ্রাবক কণাগুলো থাকে। কিন্তু দ্রাবক বিকর্ষী কোলয়েডে দ্রাবক কণাগুলো এক জায়গায় হয়ে আছে, দ্রাবক গুলো আর এক জায়গায় হয়ে আছে। তার মানে বলো কোনখানে কোলয়েডটা স্টেবল হবে? অবশ্যই এখানে স্টেবল হবে, কারণ এখানে তো দ্রাবক কণা দেখো কাছাকাছি আসতে পারছে না। এখানে দেখো দুটো দ্রাবক কণা কাছাকাছি চলে আসছে। কাছাকাছি চলে আসা মানে কি, এরকম দুটো তিনটে চারটে একসাথে কাছাকাছি চলে এলে বড় আকার হয়ে যাবে যখন, তখন কি হবে? অভিকর্ষজ বলের প্রভাবে নিচের দিকে থিতিয়ে পড়বে। থিতিয়ে পড়া মানে তো স্টেবল থাকছে না, তার মানে ছড়িয়ে থাকছে না, সেটা কিন্তু আনস্টেবল হয়ে যাচ্ছে। তার মানে কোলয়েডটা থাকছে না। তার মানে বলো কোন কোলয়েড বেশি স্থায়ী? দ্রাবক আকর্ষী কোলয়েড বেশি স্থায়ী, যেহেতু দ্রাবকের একটা লেয়ার বাইরে রয়েছে। দ্রাবক বিকর্ষী কোলয়েড বেশি স্থায়ী নয়। শুধু তাই নয়, এর প্রস্তুত করাটাও কঠিন কাজ। কেন কঠিন কাজ? কারণ যেহেতু আকর্ষণ নেই দ্রাবকের সাথে দ্রাবের, সেই জন্য দুজন আলাদা হয়ে যাচ্ছে, তো তাড়াতাড়ি থিতিয়ে পড়বে। তো সেই জন্য কি করা হয়, আমাদের একটা প্রিপারেশনের জন্য একটা টেকনিক আছে, সেটা হচ্ছে পেপটাইজেশন বা অপলয়ন। সাপোজ এই দ্রাবক কণাটা হচ্ছে ফেরিক হাইড্রক্সাইডের অদক্ষে FeOH3। কি করবে, যখন এটা ধরো জল, দ্রাবকটা জল, এর মধ্যে তুমি বাইরে থেকে যেটা মেশাবে সেটা হচ্ছে ফেরিক ক্লোরাইড। ফেরিক ক্লোরাইডের দুটো পার্ট, একটা Fe3+ আর একটা Cl-। এই দ্রাবক কণার মধ্যে যেটা আছে আর এই যেটা মেশালে এর মধ্যে কোনটা এর মধ্যে সঙ্গে কমন বলো? কমন পার্ট দেখো, Fe-টা কমন। যেটা কমন সেটা কি হয়, অ্যাডসর্পশন করে এর কণাগুলো, মানে অধিশোষণ করে। মানে এর কণাটাকে আমি একটু বড় করে দেখাচ্ছি, ধর এরকম কণা তো, এই কণাগুলোকে আমি একটু বড় করে দেখাচ্ছি, এরকম কণা তো। এই কণাগুলোকে কি করে, এই Fe3+টাকে অ্যাবজর্ব করে, মানে এর চারপাশে Fe3+ এরকম অধিশোষণ হয়ে যায়, Fe3+। তাহলে ভালো করে দেখো, প্রত্যেকটা কণা তার মানে কি চার্জ হয়ে গেল? এও প্লাস চার্জ হয়ে গেল, এও দেখো কি চার্জ হয়ে গেল, প্লাস চার্জ হয়ে গেল। যখনই দুজন কণা প্লাস চার্জ হয়ে গেল, পরস্পর পরস্পর কি করবে? বিকর্ষণ করবে। যেই বিকর্ষণ করবে তখন কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়বে। এখানে দেখো দুজন কাছাকাছি এসে থিতিয়ে পড়ার সুযোগ নিচ্ছিল, কিন্তু যদি তুমি ফেরিক ক্লোরাইড দিলে Fe3+টা অ্যাবজর্ব করার পর দুজন সেম চার্জ হয়ে গেল, তখন কিন্তু থিতিয়ে পড়ছে না, চারিদিকে ছড়িয়ে থাকছে। তার মানে কোলয়েডটা স্টেবল হচ্ছে। তার মানে এই প্রসেসে আমরা বাইরে থেকে যেটা দিচ্ছি, যেটা বলে পেপটাইজিং এজেন্ট বা অপলয়ক, দিয়ে কিন্তু আমি কোলয়েডটা প্রিপারেশন করছি। এইবার আমি তোমাকে একটা কথা বলি, ভালো করে শোনো। দেখো, এখানে যদি আমি যে সলটার উদাহরণ দিলাম সেটা ফেরিক হাইড্রক্সাইড সল। ফেরিক হাইড্রক্সাইড সল, ফেরিক হাইড্রক্সাইড সল যেটা এক্ষুনি বানালাম, যার দ্রাবক কণাগুলো কি চার্জ হলো না, পজিটিভ। ঠিক আছে, দ্রাবকগুলো নেগেটিভ হবে, উল্টো হবে। কিন্তু কেন বলতো? ফেরিক ক্লোরাইডের Fe3+টাকে তো অ্যাবজর্ব করেছিল, Cl- কোথায় যাচ্ছে? সেটা কিন্তু জলে চলে যাচ্ছে, দ্রাবকটা কিন্তু উল্টো চার্জ হবে। যাই হোক, একইভাবে ওই সেম প্রসেসে তুমি যদি আর্সেনিয়াস সালফাইড সল তৈরি করো, তার আবার দ্রাবক কণাগুলো কি চার্জ হয় জানো? দ্রাবক কণাগুলো নেগেটিভ চার্জ হয়, কারণ সেখানে নেগেটিভ পার্টিকেলকে অ্যাবজর্ব করে। এখানে যেমন পজিটিভ পার্টিকেলকে অ্যাবজর্ব করেছে বলে পজিটিভ চার্জ। মানে যে কোনো একরকম চার্জ থাকবে, একরকম চার্জ থাকে বলে বিকর্ষণ করে বলেই তো ছড়িয়ে থাকে। এখন কথা হচ্ছে যে আমি ধরো একটা ফেরিক হাইড্রক্সাইড সল নিয়েছি, সাপোজ, এই সল নিয়েছি, ফেরিক হাইড্রক্সাইড সল, এই সলটা নিয়েছি। নিয়ে এখানটায় যদি একটা ক্যাথোড নিই, নেগেটিভ তড়িৎদ্বার, আর এখানে যদি অ্যানোড নিই, পজিটিভ তড়িৎদ্বার, যেহেতু এর সলের দ্রাবক কণাগুলো পজিটিভ, সেই জন্য পজিটিভ কণাগুলো কোন দিকে যাবে? নেগেটিভের দিকে। ওই জন্য দেখবে কণাগুলো সব এই দিকে চলে যাচ্ছে। দেখো এখানটা একটা ফ্লো দেখতে পাবে, দেখো এইদিকে নেগেটিভ দেওয়া হয়েছে বলে দেখো সব কণাগুলো সব দেখো এই দিকে চলে যাচ্ছে, ক্যাথোডের দিকে। এটাকে বলে ক্যাটাফোরেসিস। ঠিক আছে, এটা ইলেকট্রোলাইটিক একটা প্রসেস। এইবার আমি তোমাকে একটা কথা বলি, দ্রাবক কণাগুলো হয় পজিটিভ নাহলে নেগেটিভ। কখনো কখনো কিছু কিছু দ্রাবক কণা থাকে যাদের মধ্যে পজিটিভ নেগেটিভ দুটো চার্জই থাকে। যেমন এই অ্যামাইনো অ্যাসিড, দেখো যে অ্যামাইনো অ্যাসিডের N এর লোন পেয়ারটা H+ কে তুলে নেওয়ার পর এর মাথায় প্লাস আর এর মাথায় মাইনাস চার্জ হয়েছে। এই যে প্লাস মাইনাস দুরকম চার্জ থাকলে তখন কিন্তু ভালো করে দেখো, এই রকম যদি একটা পার্টিকেল থাকে, সেই পার্টিকেলটা কিন্তু ভালো করে ভেবে দেখো কোন দিকে যাবে। ক্যাথোড দিলে
ক্যাথোডের দিকে যেতে চেষ্টা করবে, অ্যানোড দিলে অ্যানোডের দিকে যেতে চেষ্টা করবে, কারণ দুরকম চার্জ আছে। তাহলে দুদিক দিয়ে টানাটানি হবে, তার মানে কোনো তড়িৎদ্বারের দিকে যাবে না। ঠিক আছে, যে পিএইচ এর মানে এই রূপে অবস্থান করে তাকে বলে সমতড়িৎ বিন্দু। আচ্ছা, এই কথাটা বললাম কেন পিএইচ এর মান? কারণ দেখো এই প্লাস মাইনাস চার্জ কিন্তু সব পিএইচ এ থাকে না। কারণ আমি যদি একে অ্যাসিড দিই, অ্যাসিড মানে ধরো এইচ প্লাস দিয়ে আমরা তো পিএইচ সাথে কমে যাওয়া, সাথে কম। এইচ প্লাস দিলে কি হয় বলতো, এই মাইনাসটা এইচ প্লাস কে নিয়ে নিলে কি হবে বলো, এই যদি একে নিয়ে নেয়, নিলে হয়ে যাচ্ছে দেখো NH3 প্লাস CHR COOH। তখন দেখো দুরকম চার্জ থাকছে, তখন তো একরকম প্লাস চার্জ থাকছে, তার মানে ক্যাথোডের দিকে যাবে। সেরকম ক্ষার দিলে অ্যানোডের দিকে যাবে। কিন্তু এমন একটা পিএইচ যেখানে মানে খুব কম পিএইচও নয়, বেশি পিএইচও নয়, একটা 7 এর কাছাকাছি একটা পিএইচ, যে পিএইচ এর মানে দুরকম চার্জ থাকবে, তখন কিন্তু কোনো তড়িৎদ্বারের দিকে যাবে না। সেই পিএইচ এর মানকে বলা হয় সমতড়িৎ বিন্দু বা আইসো ইলেকট্রিক পয়েন্ট। এই রূপে অবস্থান করবে, যেটাকে জুইটার আয়ন বলে, দুরকম আয়ন ফর্মেশনে থাকবে। বোঝা গেল? আচ্ছা, যাই হোক, মোটামুটি তুমি এইটুকু বুঝতে পারলে কোলয়েড কেন স্টেবল হয়। দেখো কোলয়েড কেন স্টেবল হয় তার কারণ এক্ষুনি তুমি শিখলে। দ্রাবক আকর্ষী কোলয়েডের ক্ষেত্রে দ্রাবকণার চারপাশে, এটা ধরো দ্রাবকণা যদি হয়, তার চারপাশে দ্রাবকের লেয়ার থাকে বলে কি হয়, একটা দ্রাবকণা আর একটা দ্রাবকণার কাছাকাছি আসতে পারে না বলে থিতিয়ে পড়ছে না, ওই জন্য স্টেবল। দ্রাবক বিকর্ষী কোলয়েডের ক্ষেত্রে কেন স্টেবল, যে কণাগুলো হয় সব পজিটিভ চার্জ, না হলে সব নেগেটিভ চার্জ। যেমন ফেরিক হাইড্রোক্সাইডে সবাই পজিটিভ চার্জ কণাগুলো, একে বিকর্ষণ করছে বলে এরা কাছাকাছি আসতে পারছে না, সেই জন্য থিতিয়ে পড়ছে না। আর একটা আছে ব্রাউনীয় গতি, মানে কণাগুলো যে ছোটাছুটি করছে না তার জন্য থিতিয়ে পড়ছে না। এই তিনটে কারণ কোলয়েডের স্টেবিলিটির। তো আমি এবার আজকে যেটা এখন আলোচনা করব, কোলয়েড স্টেবিলিটিটাকে তুমি নষ্ট করো, অর্থাৎ কণাগুলোকে থিতিয়ে ফেলো, অর্থাৎ তঞ্চন করো, কোয়াগুলেশন করো। কিভাবে করবে কোয়াগুলেশন? কোয়াগুলেশন করতে গেলে তার মানে দুটো এফেক্টকে তোমাকে নষ্ট করতে হবে। কি কি? এই যে আছে সেম চার্জ বলছিলাম, সব পজিটিভ বা সব নেগেটিভ, তাহলে এই চার্জটাকে তোমাকে তুলতে হবে। কি করে তুলবে? বাইরে থেকে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তোমাকে যোগ করতে হবে। সাপোজ তুমি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করেছো NaCl বাইরে থেকে, দিলে Na প্লাস আর Cl মাইনাস। তো যখন দেবে এই প্লাস চার্জ গুলো আছে, তো এই Cl মাইনাস গুলো এইখানটায় এসে বসে প্লাস গুলোকে সব নিউট্রাল করে দেবে। তখন এই বাইরের চার্জ গুলো আর থাকবে না, তখন দেখো এটা নিউট্রাল হয়ে যাচ্ছে, এই বাইরের চার্জ গুলো আর চলে যাচ্ছে। যেই চার্জ চলে যাবে তখন আর বিকর্ষণ করছে না, আবার কাছাকাছি এসে বড় হয়ে আবার থিতিয়ে পড়বে, মানে তঞ্চন হয়ে যাবে। আর তুমি বলো দ্রাবক আকর্ষিত তঞ্চনটা কি করে করবে? দ্রাবকের লেয়ার আছে, দ্রাবকের লেয়ার তুলতে গেলে একটা দ্রাবক নিরোধক পদার্থ যোগ করতে হবে, যে পদার্থ কিনা দ্রাবককে ভালোবাসে। সেই দ্রাবককে যদি টেনে নিতে পারে তাহলে এদেরকে ছেড়ে দেবে, তখন এই কণাগুলো কাছাকাছি এসে আবার থিতিয়ে পড়বে। ঠিক আছে, ওই জন্য দেখো কোলয়েডের যে স্টেবিলিটি, তার যে কারণ, তিনটে কারণ ছিল, তার মধ্যে সেই স্টেবিলিটিটাকে নষ্ট করছি দেখো বাইরে থেকে তড়িৎ বিশ্লেষ্য যোগ করে আর দ্রাবক নিরোধক পদার্থ যোগ করে। এই যে তড়িৎ বিশ্লেষ্য যোগ করে নিউট্রাল করে যে তুমি তঞ্চনটা করলে, এর জন্য একটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, সূত্র আছে, সেটা হচ্ছে সুলজে-হার্ডি প্রিন্সিপাল। কি? এটা যদি পজিটিভ কণা হয় তার মানে নেগেটিভ আয়নটা মেন হচ্ছে কোয়াগুলেশনটা করছে, তঞ্চনটা করছে, আর যদি নেগেটিভ কণা হয় পজিটিভ তঞ্চনটা করছে। এখন কথাটা হচ্ছে তোমরা মোটামুটি সিলেবাস অনুযায়ী আমি যদি বলি, আমি তোমাদের বলেছি এক্ষুনি যে ফেরিক হাইড্রোক্সাইডের ক্ষেত্রে কণাগুলো মানে হচ্ছে দ্রাবক কণাগুলো কি চার্জ? পজিটিভ চার্জ। আর আর্সেনিয়াস সালফাইডের ক্ষেত্রে, এই সলের ক্ষেত্রে দ্রাবক কণাগুলো কি চার্জ? নেগেটিভ চার্জ। তার মানে এই কণার তঞ্চনের জন্য তোমার নেগেটিভ আয়ন লাগবে, আর এই কণার তঞ্চনের জন্য পজিটিভ আয়ন লাগবে। তাহলে এই ধরো কণা তঞ্চনের জন্য যে নেগেটিভ আয়ন লাগবে, তার জন্য আমি ধরো তোমাকে তিনটে যৌগ দিয়েছি। দেখো এখানে যে তিনটে যৌগ দেওয়া আছে, একটা দিয়েছি NaCl, আর একটা দিয়েছি Na2SO4, আর একটা দিয়েছি Na3PO4। এবার তুমি বলো কোনটা বেশি কার্যকরী হবে? তার কারণ এখানটা দেখো Na2SO4 আর Na3PO4। আমি এই পজিটিভ যে হয়ে আছে, ভালো করে শোনো, এই দ্রাবকণার বাইরে এরকম পজিটিভ চার্জ হয়ে আছে, তাই তো? এই দ্রাবকণা বাইরে পজিটিভ চার্জ হয়ে আছে, এই পজিটিভ চার্জকে তুললে তবে তো নিউট্রাল হয়ে থিতিয়ে পড়বে। তা আমি তিনটে জিনিস দিলে তিনটেই কিন্তু নিউট্রাল হয়ে থিতিয়ে পড়তে পারে। কিভাবে? NaCl থেকে কি আসবে? Cl মাইনাস, আমার মাইনাস গুলো লাগবে যেহেতু পজিটিভ কণা আছে। Na2SO4 থেকে কি আসছে? SO4 2 মাইনাস। আর PO এখান থেকে কি আসছে? PO4 3 মাইনাস। তোমার কি মনে হয় এই প্লাসকে নিউট্রাল করার জন্য কোন চার্জটা বেশি গুরুত্বপূর্ণ হবে? মাইনাসটা না 2 মাইনাসটা না 3 মাইনাসটা? অবশ্যই 3 মাইনাসটা। মানে যার চার্জ যত বেশি সে বেশি নিউট্রালাইজ করতে পারবে, ওই জন্য এর তঞ্চন ক্ষমতা ভালো, এর তঞ্চন ক্ষমতা একটু খারাপ, এর তঞ্চন ক্ষমতা আরো খারাপ। ওই জন্য তঞ্চন ক্ষমতার আবার ক্রমানুসারে সাজানো হয়েছে, যেটাই সুলজে-হার্ডি প্রিন্সিপাল। বোঝা গেল?
তো এইভাবে আমরা কোলয়েডের তঞ্চন করতে পারি। এর একটা বাস্তব উদাহরণ অনেক আছে, আমি দুটো উদাহরণ বলছি। দাড়ি যখন কামানো হয় তখন দেখবে ফটকিরি ঘষা হয়। ব্লাড যে আমাদের শরীরে থাকে না, যখন দাড়ি কামানো হয় দেখবে একটু রক্ত বেরোচ্ছে, তো এই রক্তটা দেখবে বেরোনোর সময় তুমি যদি ফটকিরি ঘষে দাও রক্তটা বন্ধ হয়ে যায়। তার কারণ কি? রক্তটা তো কোলয়েড। তখন এই কি হচ্ছে, আমরা যখন ফটকিরি দিচ্ছি, রক্ত যে কোলয়েড সিস্টেম, রক্তের কণাগুলো কিন্তু সব নেগেটিভ চার্জ থাকে, ঠিক আছে? আর ফটকিরির মধ্যে যে আয়নগুলো আছে, পজিটিভ কিছু আয়ন আছে Al3+K+, ওগুলো যখন এর সংস্পর্শে আসে এই নেগেটিভ গুলো নিউট্রাল হয়ে যায়। নিউট্রাল যখন হয়ে যায়, ব্লাডের কণাগুলো সব কণাগুলো এক জায়গায় জড়ো হয়ে ছিটিয়ে পড়ে। দ্যাট মিনস যেখান থেকে বেরোচ্ছিল সেখানে গিয়ে তঞ্চন হয়ে যাচ্ছে, তার মানে সেখান থেকে আর ফার্দার রক্ত আর বেরোবে না। বা যদি বলা হয় নদী সমুদ্রের সংযোগস্থলে বদ্বীপ কেন গঠন হয়, যখন নদীর জল যখন আসে, ঘোলা জল, ওটা কোলয়েড। নদীর ঘোলা জল একটা নেগেটিভ কোলয়েড, মানে হচ্ছে কণাগুলো সব নেগেটিভ চার্জ। যখন এলো সমুদ্রের সংস্পর্শে, সমুদ্রে প্রচুর লবণ আছে, লবণ থেকে পজিটিভ আয়নটা কি হচ্ছে, ওই নেগেটিভ আয়নগুলোকে নিউট্রাল করে দিচ্ছে। নিউট্রাল করলে কি হবে, ঘোলা জলের কাদামাটিগুলো সব এক জায়গায় গিয়ে ছিটিয়ে পড়ছে, অনেকদিন ধরে ছিটিয়ে পড়তে 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 ওই জায়গাটা জমে গিয়ে বদ্বীপ গঠন হচ্ছে। এগুলো কোলয়েডের তঞ্চনের বাস্তব উদাহরণ। ওকে, এরকম প্রচুর এক্সাম্পল আছে, সেগুলো ভালো করে একটু দেখে নেবে। তো আজকের ক্লাস এখানেই শেষ, নেক্সট ক্লাস নেক্সট হবে। ওকে, বাই।